কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল সেই ট্রেন থেকে শেষ পর্যন্ত জীবিত অবস্থায় শুধু আমিই নেমেছিলাম। নমস্কার, আমি রানা। সবাইকে স্বাগত জানাই। আজ আমি বলবো একজন মানুষের সঙ্গে ঘটে যাওয়া ট্রেনের ভৌতিক একটি সত্যি ঘটনা। ঘটনাটা আমাকে পাঠিয়েছে সুবীর, তার বাড়ি রানাঘাটে। তাহলে শুরু করা যাক। ঘটনাটা আজ থেকে প্রায় 7 বছর আগের। আমি তখন একটা ছোট্ট শহরে রেলওয়ে কন্ট্রোল অফিসে কাজ করতাম। কাজের জন্য আমাকে প্রায় রাতের সময় ট্রেনে যাতায়াত করতে হতো। সেদিনও কাজ শেষ হতে অনেক রাত হয়ে গিয়েছিল। রাত তখন প্রায় 12:40। স্টেশনটা প্রায় ফাঁকা, শুধু দূরে হলুদ দুটো আলো দেখা যাচ্ছিল। শেষ ট্রেনটা আসতে তখন প্রায় 10 মিনিট বাকি। আমি প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছিলাম। তখনই প্রথম শুনলাম একটা শব্দ, দাদা। আমি পেছন ফিরে তাকালাম, কেউ নেই। কিছুক্ষণ পর একটা লোক এসে আমার পাশে দাঁড়ালো। বয়স প্রায় 40-এর কাছাকাছি হবে। পরনে পুরনো একটা ধূসর শার্ট। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনিও কি শেষ ট্রেনটার জন্য অপেক্ষা করছেন? আমি বললাম, হ্যাঁ, আপনি? লোকটা কোনো কথা না বলে শুধু একটু মৃদু হাসলো। তারপর বলল, এই ট্রেনটায় একা উঠবেন না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? লোকটা আর কিছুই বলল না, শুধু রেল লাইনের দিকে তাকিয়ে রইল। কয়েক মিনিট পর ট্রেনটা স্টেশনে ঢুকলো। অদ্ভুত ব্যাপার, পুরো ট্রেন প্রায় ফাঁকা। আমি একটা কামরায় উঠে জানালার পাশে বসলাম, কিন্তু উঠতে গিয়ে দেখলাম সেই লোকটাও একই কামরায় উঠেছে। সে আমার ঠিক উল্টো দিকের সিটে গিয়ে বসে পড়ল। ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ তখন লোকটা বলল, আপনি যদি কাউকে নাম ধরে ডাকতে শোনেন, কোনো উত্তর দেবেন না। আমি হেসে বললাম, এ আবার কেমন কথা? লোকটা আমার দিকে তাকিয়ে বলল, সব ডাক মানুষের হয় না। প্রায় 10 মিনিট ট্রেন চলার পর আমি মোবাইল বের করলাম। মোবাইলে নেটওয়ার্ক নেই। ঘড়িতে সময় দেখলাম 1:17। আমি জানালার বাইরে তাকালাম। বাইরে সম্পূর্ণ অন্ধকার। তারপর হঠাৎ এক শব্দ ভেসে এলো। কেউ যেন কামরার জানালায় বাইরে থেকে হাত দিয়ে আঘাত করলো। আমি চমকে উঠলাম। বাইরে সম্পূর্ণ অন্ধকার। তারপর হঠাৎ এক শব্দ ভেসে এলো। কেউ যেন কামরার জানালায় বাইরের থেকে হাত দিয়ে আঘাত করলো। আমি চমকে উঠলাম। জানালার বাইরে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। কিছুক্ষণ পর আবার সেই শব্দ শোনা গেল। এবার শব্দটা আমার ঠিক পাশের জানলা থেকে আসছিল। আমি সাহস করে জানালার বাইরে তাকালাম। দূরে একটা সাদা পোশাক পরা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ট্রেন তখনও প্রচণ্ড গতিতে চলছে, তবুও মহিলাটা যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি চোখ মুছে আবার তাকালাম, মহিলাটা নেই। আমি সামনে বসা লোকটার দিকে তাকালাম। সে মাথা নিচু করে বসে আছে। আমি বললাম, মশাই, আপনি কিছু দেখলেন? লোকটা ধীরে মাথা তুলল আর বলল, আপনি কি দেখেছেন? আমি বললাম, হ্যাঁ, তাই তো আপনাকে বলছি। লোকটার মুখের রং হঠাৎ বদলে গেল। সে খুব নিচু গলায় বলল, ওকে দেখেছেন মানে ও আপনাকে দেখেছে। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু লোকটা একদম হাসল না। সে বলল, পরের স্টেশনে নেমে যাবেন। আমি বললাম, কিন্তু আমার গন্তব্য তো আরও 3 স্টেশন পরে। লোকটা বলল, গন্তব্যে পৌঁছানোর আগে যদি ও আপনাকে চিনে ফেলে, তাহলে আর কোনো স্টেশনই আসবে না। তার কথা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল।
কিছুক্ষণ পর ট্রেনের আলো হঠাৎ নিভে গেল। পুরো কামরা অন্ধকার। শুধু জানালার বাইরে মাঝে মাঝে বিদ্যুতের খুঁটির আলো দেখা যাচ্ছে। আমি মোবাইলের টর্চ জ্বালালাম আর সামনের দিকে লাইটটা ধরলাম। আমার সামনের সিটের লোকটা আর নেই। আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম আর বললাম, কোথায় গেলেন আপনি? কোনো উত্তর নেই। তারপর আমার কানের একদম কাছে কেউ ফিসফিস করে বলল, চুপ করো। আমি ধীরে ধীরে পেছনে ঘুরলাম। পেছনের সিটে একটা মহিলা বসে আছে, সাদা শাড়ি পরে, চুল পুরো মুখ ঢেকে রেখেছে। সে জানালার দিকে তাকিয়ে বসে আছে। আমি কিছুই বললাম না। হঠাৎ সে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। মুখটা আমি পরিষ্কার দেখতে পেলাম না, শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল, আর সেই চোখ দুটো একদম স্থির। মহিলা হঠাৎ বলে উঠল, রঞ্জন। আমার শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল, কারণ আমার নাম সে জানলো কিভাবে। আমি আর কোনো উত্তরই দিলাম না। ঠিক তখনই সামনের অন্ধকার থেকে সেই লোকটার গলা শুনলাম, কোনো উত্তর দেবেন না। আমি চুপ করে গেলাম। মহিলা আবার বলল, রঞ্জন। এবার তার গলায় যেন একসঙ্গে অনেক মানুষের আওয়াজ। হঠাৎ ট্রেনের দরজা নিচ থেকেই খুলে গেল। বাইরের প্রচণ্ড হাওয়া এক ঝটকায় ভিতরে ঢুকে গেল। আমি ভয়ে সিট আঁকড়ে ধরলাম। মহিলাটা তখনও আমার দিকে তাকিয়ে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে দরজার দিকে হাঁটতে লাগলো। আমি ভাবলাম সে হয়তো নেমে যাবে, কিন্তু দরজার সামনে গিয়ে সে থেমে গেল। তারপর পিছনে না তাকিয়েই বলল, তুমি তো সেদিনও আমাকে একা রেখে গিয়েছিলে। কথাটা শুনে আমার মাথায় কিছুই আসছিল না। আমি জীবনে কোনো ট্রেন দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না। তাহলে সে সেদিন বলতে কি বোঝাচ্ছে? আমি সামনে তাকালাম। সেই লোকটা আবার সিটে বসে আছে। আমি বললাম, কে ও? লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আপনি সত্যিটা জানতে চাইলে পরের স্টেশনে নামবেন না। ট্রেন হঠাৎ ধীর হতে শুরু করলো। জানালার বাইরে একটা স্টেশন দেখা গেল, কিন্তু সেই স্টেশনের নাম আমি জীবনে শুনিনি বা দেখিনি। বোর্ডে লেখা আছে মাধবপুর। আমি লোকটাকে বললাম, এই স্টেশনটা কোথায় আবার? সে বলল, এই লাইনে কোনো মাধবপুর স্টেশনই নেই। ট্রেন আস্তে আস্তে থেমে গেল। অদ্ভুতভাবে পুরো কামরা এক মুহূর্তের মধ্যে খালি হয়ে গেল। আমি জানালা দিয়ে দেখলাম সব যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ নড়ছে না বা কারোর চোখ নড়ছে না। সবাই আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভয়ে সিটে বসে রইলাম। ট্রেন আবার চলতে শুরু করলো, আর ঠিক তখনই সেই সব মানুষ একসঙ্গে হাত তুলল। জানালার বাইরে একের পর এক হাত দেখা যেতে লাগলো। কেউ ট্রেনের জানালায় হাত রাখছে, কেউ দরজায় আঘাত করছে, কেউ যেন ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললাম। তারপর শুনলাম একটা কণ্ঠ, দরজা খুলে দাও। তারপর আর একটা গলা, আমাকে বাড়ি নিয়ে চলো, আমার ছেলে অপেক্ষা করছে। ট্রেনটা কিছু দূর যাওয়ার পর আমি চোখ খুললাম। সামনের লোকটা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আপনি আসলে কে? সে ধীরে ধীরে বলল, আমার নাম অমল। তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে আবার সে বলল, এই ট্রেনে আমি একবার উঠেছিলাম প্রায় 7 বছর আগে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে আবার বলল, সেদিন এই ট্রেন আর গন্তব্যে পৌঁছায়নি। এবার আমি বলতে শুরু করলাম,
7 বছর আগে এই ট্রেনটা রাত 17 মিনিটে লাইনচ্যুত হয়েছিল নাকি? অমল বলতে শুরু করলো, 7 বছর আগে এই ট্রেনটা ঠিক 1টা 17 মিনিটে লাইনচ্যুত হয়েছিল। অনেক মানুষ মারা যায়, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল। তারপর অমল আমার দিকে তাকিয়ে বলল, একজন মহিলা নিখোঁজ ছিল। আমি জিজ্ঞেস করলাম, কোন মহিলা? অমল বলল, যাকে আপনি একটু আগেই দেখেছেন। অমল আবার বলতে শুরু করলো, মহিলাটার নাম ছিল মীরা। সেদিন সে তার স্বামীর সঙ্গে এই ট্রেনেই উঠেছিল। দুর্ঘটনার সময় তার স্বামী মারা যায়, কিন্তু মীরার দেহ কখনো পাওয়া যায়নি। আমি বললাম, তাহলে সে কোথায় গেল? অমল আমার দিকে তাকিয়ে বলল, সেটাই কেউ জানে না। অমল কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, তারপর থেকে প্রতি বছর ওই একই রাতে একটা ট্রেন দেখা যায়। ট্রেনের ভিতরে কিছু মৃত যাত্রী থাকে, আর মীরা একজন জীবিত মানুষকে খুঁজতে থাকে। আমি বললাম, কাকে? অমল আবার বলল, যে তাকে সেদিন ফেলে পালিয়ে গিয়েছিল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি বললাম, কিন্তু আমি তো তাকে চিনিই না। অমল বলল, আপনি চেনেন না, কিন্তু সে আবার চুপ করে গেল। তারপর বলল, আপনার মুখটা তার স্বামীর মতো। আমি হতভম্ব হয়ে গেলাম। অমল তার পকেট থেকে একটা পুরনো ছবি বের করলো। ছবিতে একজন যুবক দাঁড়িয়ে। আমি ছবিটার দিকে তাকিয়ে রইলাম, কারণ লোকটার মুখে আমার সঙ্গে অবিশ্বাস্য রকমের মিল আছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এটা কে? অমল বলল, মীরার স্বামী। হঠাৎ ট্রেন থেমে গেল। আবার সে আগের মতো সব আলো নিভে গেল। অমল বলল, এবার ও আসবে। আমি বললাম, কে? অমল কোনো উত্তরই দিল না, শুধু দরজার দিকে তাকিয়ে রইল। তারপর সে ধীরে ধীরে দরজা খুলতে শুরু করলো। দরজার সামনে সেই মহিলা দাঁড়িয়ে। এবার তার মুখ দেখা যাচ্ছে, চোখের নিচে কালো দাগ, মুখে শুকনো রক্তের দাগ, চুল এলোমেলো। সে আমার দিকে তাকিয়ে বলল, এতদিন পরেও আমাকে চিনতে পারলে না? আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম আর বললাম, আমি তো আপনাকে চিনিই না। মহিলাটা একটা অট্ট হাসি হাসলো। তার হাসিটা ছিল অস্বাভাবিক রকমের। সে বলল, তুমি আমাকে সেদিনও বলেছিলে আমি একটু পরেই ফিরে আসছি, তারপর আর আসনি। আমি বললাম, আমি তো সেই মানুষ নই। মহিলাটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো আর বলল, মানুষ বদলায়, মুখ বদলায়, কিন্তু ঋণ বদলায় না। অমল আমার হাত ধরে বলল, চোখ বন্ধ করুন। আমি বললাম, কেন? সে বলল, ওর চোখের দিকে তাকাবেন না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মীরার চোখ আমার চোখের সঙ্গে আটকে গেছে। হঠাৎ আমার চারপাশে সব কিছু বদলে গেল। আমি যেন সেই 7 বছর আগের ট্রেনে চলে গেছি। চারিদিকে শুধু চিৎকার, মানুষ দৌড়াচ্ছে, কাঁচ ভাঙার শব্দ, আর একটা মহিলা কাঁদছে, আমাকে ছেড়ে যেও না। আমি সেই মহিলার দিকে তাকালাম। সেই মহিলাই ছিল মীরা। আর তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে ঠিক আমার মতো দেখতে। ট্রেনটা হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। মানুষ ছিটকে পড়ল। মীরা তার স্বামীর হাত ধরে চিৎকার করছিল,
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু লোকটা নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে চলে গেল। মীরা একা পড়ে গেল। তারপর একটা বিকট শব্দ হলো, সব অন্ধকার। আমি হঠাৎ বর্তমানের কামরায় ফিরে এলাম। আমি হাঁপাচ্ছিলাম। মীরা আমার সামনে এখনো দাঁড়িয়ে। সে বলল, তুমি তখন পালিয়েছিলে, আজ পালাতে পারবে না। তারপর এক বিকট অট্টহাসি। আমি চিৎকার করে বললাম, আমি তো সেই মানুষই নই। মীরা বলল, তাহলে প্রমাণ করো। ট্রেন আবার চলতে শুরু করলো, কিন্তু এবার ট্রেনের গতি অস্বাভাবিক বেড়ে গেল। অমল জানালার দিকে তাকিয়ে বলল, আমরা শেষ স্টেশনের কাছে চলে এসেছি। আমি জিজ্ঞেস করলাম, তারপর? অমল বলল, তারপর কেউ আর ফিরে যায় না। আমি অমলকে জিজ্ঞেস করলাম, আপনি তাহলে এতদিন এখানে কেন? সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, কারণ আমিও সেদিন পালিয়েছিলাম। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, মীরাকে বাঁচানোর ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমি ভয়ে পালিয়ে গিয়েছিলাম। অমল বলল, সেই রাত থেকে আমরা কেউ মুক্তি পাইনি। মীরা প্রতিবার একজন জীবিত মানুষকে নিয়ে আসে, কিন্তু আজ। অমল আমার দিকে তাকালো। তারপর অমল বলল, আজও তোমাকে বেছে নিয়েছে। ট্রেনটা একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকলো। চারিদিকে অন্ধকার। মীরা আমার সামনে দাঁড়িয়ে আছে। সে হাত বাড়িয়ে বলল, চলো। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। সে আবার বলল, আমার সঙ্গে চলো রঞ্জন। তার হাতটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা বন্ধ। আমি মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলাম। পেছন থেকে মীরার গলা আবার ভেসে এলো, তুমি আবার পালাচ্ছ আমার থেকে। আমি থেমে গেলাম, কারণ এবার গলাটা ঠিক আমার কানের পাশের থেকে আসলো। আমি পিছনে তাকালাম। অমল নেই, পুরো কামরা খালি, শুধু মীরা দাঁড়িয়ে আছে। আমি বললাম, অমল কোথায়? মীরা মৃদু হেসে বলল, অমল তো 7 বছর আগেই মারা গেছে। এই কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মীরা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি যাকে অমল ভাবছিলে, সে এই ট্রেনেরই একজন মৃত যাত্রী। আমি চারিদিকে তাকালাম। সিটের ওপর শুকনো রক্তের দাগ দেখা যাচ্ছে, জানালায় আঁচড়ের দাগ, আর মেঝেতে পড়ে আছে পুরনো একটা টিকিট। টিকিটের তারিখ 7 বছর আগের। মীরা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার সঙ্গে চলো। আমার সঙ্গে এলে সব শেষ হয়ে যাবে, তুমি আর কোনোদিন ভয় পাবে না। আমি বললাম, আর যদি না যাই? মীরা ধীরে ধীরে মাথা তুলে বলল, তাহলে ট্রেন তোমাকে নিয়ে যাবে। হঠাৎ পুরো ট্রেনের মধ্যে প্রচণ্ড শব্দ শুরু হলো, হাজার হাজার মানুষের চিৎকার। আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর খুব দূর থেকে একটা গলা শুনলাম, লাফ দাও, লাফ দাও। আমি চোখ খুলে দেখলাম দরজা খুলে গেছে। ট্রেনের বাইরে আলো দেখা যাচ্ছে। আমি আর কিছুই ভাবিনি, দরজা দিয়ে বাইরে ঝাঁপ দিলাম। মাটিতে পড়ে কিছুক্ষণ অচেতন ছিলাম। চোখ খুলে দেখি ভোর হয়ে গেছে। আমি রেল লাইনের পাশে পড়ে আছি, কিন্তু আশেপাশে কোনো ট্রেন নেই, কোনো স্টেশনও নেই।
পরে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমি তাদের সব ঘটনা বললাম। পুলিশ আমার কথা শুনে চুপ করে রইল। তারপর তাদের মধ্যে একজন বৃদ্ধা পুলিশ অফিসার বললেন, এই লাইনে 7 বছর আগে সত্যিই একটা দুর্ঘটনা হয়েছিল, রাত 1:17। আমি কথাটা শুনে শিউরে উঠলাম, কারণ আমার ঘড়িতেও তখন ছিল 11:17। হাসপাতালে যাওয়ার আগে আমার পকেট থেকে একটা জিনিস পাওয়া গিয়েছিল, একটা পুরনো ট্রেনের টিকিট, 7 বছর আগের তারিখ। আর টিকিটের পেছনে হাতে লেখা ছিল, পরের বার আর পালিও না। আমি সেই টিকিটটা আজও রেখে দিয়েছি, কারণ আমি জানি না সেটা কিভাবে আমার পকেটে এলো। ঘটনাটা এখানেই শেষ নয়, কারণ আজও প্রতি বছর ওই একই রাতে রাত 1:17 ওই রেল লাইনের পাশ দিয়ে একটা ট্রেন যায়। রেলওয়ের রেকর্ডে সেই ট্রেনের কোনো অস্তিত্ব নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, যারা রাতের বেলা ওই লাইনের পাশে কাজ করে তারা সবাই একটা কথা বলে, শেষ ট্রেনটা যাওয়ার সময় নাকি জানালার ভেতর থেকে একটা মহিলা বাইরে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে সে হাত তুলে ইশারা করে, যেন কাউকে ট্রেনে ওঠার জন্য ডাকছে। আর যারা সেই ইশারায় উত্তর দেয় তাদের কাউকে আর পরের দিন খুঁজে পাওয়া যায় না। তাই আজও আমি রাত 1:17 কোনো রেল লাইনের কাছে যাই না, কারণ আমি জানি কিছু ট্রেন গন্তব্যে পৌঁছানোর জন্য চলে না, কিছু ট্রেন শুধু মৃত মানুষদের নিয়ে ফিরে আসে। কিন্তু আমি আজও জানি না সেই রাতে আমি সত্যিই ট্রেনে উঠেছিলাম, নাকি কোনো মৃত মানুষের অপেক্ষায় থাকা ট্রেন আমাকে নিজেই তুলে নিয়েছিল। তো ঘটনাটা কেমন লাগলো? আমার তো বেশ ভালোই লাগলো। থ্যাংক ইউ সুবীর ঘটনাটা পাঠানোর জন্য। আপনাদেরও যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের কাছেও যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন।